ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্রমণ প্রতীক। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমার ঘড়িতে বাজে 4:25 আর আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ির নিয়ারেস্ট স্টেশন বারুইপাড়াতে। আজকে আমি চলেছি ফুল্লরা সতীপীঠ। এই স্টেশন থেকে প্রথমে আমি লোকাল ট্রেন ধরে যাব হাওড়া স্টেশন, সেখান থেকে আমার মেল রয়েছে, আর হাওড়া থেকে সোজা গিয়ে পৌঁছাবো আহমেদপুর জাংশন, তারপর লাভপুর। আর কিছুক্ষণের মধ্যেই আমার ট্রেন আসতে চলেছে। আর চলুন এরপর গিয়ে দেখা হচ্ছে হাওড়া স্টেশন। প্রায় ঘুমন্ত গ্রাম শহর, পূর্ব আকাশে সূর্যিমামার তখনও দেখা মেলেনি। আমি ভোরের আলতো হিমেল বাতাসের আমেজ নিয়ে পাড়ি দিলাম সতীপীঠ ফুল্লরার উদ্দেশ্যে। এরপর হাওড়া স্টেশন থেকে ধরে নিলাম গণদেবতা এক্সপ্রেস। জানালার পাশে নির্ধারিত সিটে বসে চেয়ে রইলাম বাইরে ছুটে চলা সবুজ প্রকৃতির দিকে। সে এক অনন্য মুহূর্ত। চলেছে একের পর এক স্টেশন, ছোট ছোট গ্রাম শহর, সঙ্গে রয়েছে দিকচক্রবাল জুড়ে নীল আকাশ। যদিও তা আজকে বেশ মেঘলা প্রকৃতির। ছুটে চলার আনমনা প্রকৃতিতে হঠাৎ করেই ছেদ পড়ল। গাড়ি অনেক আগেই বীরভূম জেলায় প্রবেশ করেছে, তা মনে করিয়ে বেজে উঠল বাউলের একতারা। আর যখন মন মজেছে বাউল সুরে, তখনই রেলওয়ে ট্র্যাকের শব্দ গেল খানিকটা বদলে। জানালার দিকে চোখ রাখতেই বুঝলাম ট্রেন পার হচ্ছে অজয় সেতু। আর যে স্রোতস্বিনীকে দেখলেন তার নাম অজয় নদ। আর এইবার কথা বলতে বলতে পৌঁছে গেলাম আহমেদপুর জাংশন স্টেশন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আহমেদপুর জাংশন স্টেশনের বাইরে। আপনি একটু স্টেশন চত্বরটা আগে একটু দেখে নিন আপনারা। এটা হলো এই স্টেশন চত্বর, আহমেদপুর জাংশন স্টেশন। এখান থেকেও কিন্তু ট্রেনেও যাওয়া যায় ফুল্লরা সতীপীঠ। তো সেটা যেতে হলে যে ট্রেন ধরতে হবে সেটা এখনও পর্যন্ত 1 ঘন্টা দেরিতে রয়েছে, মানে 1 ঘন্টা সময় আমাকে এখানে বসে থাকতে হবে, তবে সেই কাটোয়া স্পেশাল আমি ধরতে পারবো। তো সেটা আমি না করে আমি অন্য কোনোভাবে, মানে বাস কিংবা 4 হুইলারে যাওয়া যায় কিনা সেটা একটু দেখা যাবে। সমস্ত কিছু বিবেচনার পর এটাই ডিসিশন নিলাম যে লাভপুর, মানে যেখান থেকে ফুল্লরা সতীপীঠ যেতে হবে সেখান পর্যন্ত আমি বাসেই যাব, এবং আমি বাসে চড়ে বসেছি। বাস চলেছে এখন লাভপুরের উদ্দেশ্যে। বাসের জানালা দিয়ে চোখ পড়ল সুবিস্তীর্ণ হরিৎ ক্ষেত্রে। জায়গাটা বীরভূম জেলা। বীরভূম নামটি সম্ভবত এসেছে বীরভূম শব্দ থেকে, যার অর্থ বীরের দেশ। আবার কারো মতে বাগদি রাজা বীরমল্ল, যিনি 1501 থেকে 1554 সাল পর্যন্ত শাসন করেছিলেন এই অঞ্চল, তার নামানুসারেই নাম হয়েছে বীরভূম। আবার অন্য মতানুসারে সাঁওতালি ভাষায় বীর শব্দের অর্থ বন অর্থাৎ ফরেস্ট। অতীতে এই অঞ্চল ছিল ভীষণ জঙ্গলাকীর্ণ, তার থেকেই নাম হয়েছে বীরভূম অর্থাৎ বনভূমি অঞ্চল।
আমি এখন বাস থেকে নেমে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে দেবী ফুল্লরার তোরণ। দেখুন সেই তোরণটা, এটাই হলো দেবী ফুল্লরার তোরণ। যদি আপনারা বাসে বা টোটোয় বা অটোয় আসেন তাহলে আপনারা এই জায়গায় যদি নামেন বাস বা টোটো থেকে, তাহলে এখান থেকে মন্দিরের ডিস্টেন্স পায়ে হাঁটা 5-7 মিনিট লাগে। চলুন, এইটুকু রাস্তা কিন্তু আমি এখন হেঁটেই যাব আর আপনাদের পুরো রাস্তাটাই দেখাবো। দেবী ফুল্লরার তোরণ এখানে, আর এখান থেকে রাস্তাটা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে। চলুন, এই রাস্তা ধরে আমরা এখন যাব দেবী ফুল্লরার মন্দির। সকাল থেকেই আমার একটু ভয় ছিল যে বৃষ্টি হবে কিনা, কারণ বৃষ্টি হলে ভিডিওগ্রাফিতে সমস্যা হয়। কিন্তু আমি যতক্ষণ ট্রেনে ছিলাম মাঝের রাস্তাতে প্রচুর বৃষ্টি হয়েছে, ট্রেন থেকে যেটা দেখলাম এবং আপনারা ভিডিওতে সেটা দেখেছেন বা দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে আহমেদপুর জংশনে নামার পর থেকে কিন্তু এরকম রৌদ্র উঠে গেছে, আর যার জন্য বৃষ্টির হয়তো তেমন কোনো ভয় এখনও পর্যন্ত নেই। পরে হয়তো সম্ভাবনা থাকতে পারে, তার মধ্যে সমস্ত কাজ যদি কমপ্লিট হয় তো বেটার। দারুণ সুন্দর একটা নেচার রয়েছে এখানে। টোটো বা অটো রয়েছে এই গেটেতে, মানে দেবী ফুল্লরার যে তোরণ আছে এখানে, যেখান থেকে রাস্তাটা স্টার্ট হয়েছে সেখানে কিন্তু টোটো দেখলাম। তো টোটোতে না এসে যদি আপনারা হেঁটে আসেন, অন্ততপক্ষে এখানকার যে নেচারটা আছে পায়ে হেঁটে সেটা উপভোগ করতে পারবেন। দুর্দান্ত একটা নেচার আছে এখানে। আচ্ছা, এই মোড়টা কিন্তু চিনে রাখুন, এখান থেকে দেবী ফুল্লরার মন্দিরে যেতে হলে আপনাকে কিন্তু রাইট সাইডে টার্ন নিতে হবে, ভুলেও লেফট সাইডে নেবেন না। এই যে লেখা রয়েছে দেখুন, ফুল্লরা মাতার মন্দির, অ্যারো দিয়ে লেখা রয়েছে, তো আমি সেই দিকেই চললাম। আর এই জায়গা যেখান দিয়ে আমি হেঁটে চলেছি এটা কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট। তবে একটা তথ্য দিয়ে রাখি, বাসে আসার সময় স্টপেজের নাম বলবেন ফুল্লরা মায়ের তোরণ বা গেট, যেখানে আমি নেমেছিলাম। আর ভাড়া 15 থেকে 20 টাকা। আমি প্রায় মায়ের মন্দিরের একদম সন্নিকটে চলে এসেছি। তো আপনাদের তো মায়ের মন্দিরটা আমি সমস্ত কিছু ঘুরে দেখাবো এবং অনেক সমস্ত তথ্য পরিবেশনের চেষ্টা করব আমি এই ভিডিওর মাধ্যমে। আর যে সকল তথ্যগুলো ভিডিওর মধ্যে পাবেন না বা এই ভোকাল পাবেন না, সেটা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গিয়ে আপনারা দেখবেন। আমি চেষ্টা করব সমস্ত রকম ইনফরমেশান এই ভিডিওর মধ্যে দেওয়ার। আর একটা কথা প্রথমেই বলে রাখি, যারা আমার ভিডিও দেখছেন, চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। ভালো লাগলে লাইক তো করবেনই, আর অনেক অনেক শেয়ার করুন। আপনারা কেউ কমেন্ট করছেন না, এটা একটা খুব সমস্যা। কমেন্ট না করলে কিন্তু ভিডিও গ্রো করে না, স্প্রেড করে না ইউটিউব। তো এটা আমার খুব রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক অবশ্যই করুন এবং অনেক অনেক শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন এবার মন্দির দর্শনে যাওয়া যাক। প্রধান মন্দির চত্বর, এটা হলো মা ফুল্লরার মন্দিরের প্রধান গেট। চলুন ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে রয়েছে অসাধারণ একটা অ্যাটমসফিয়ার। ভীষণ নিরিবিলি একটা জায়গা। এই রাস্তা ধরে কয়েক পা এগিয়ে গেলেই মায়ের মন্দিরের ছোট গেট, সেটা ক্রস করেই আপনাকে খুলে রাখতে হবে আপনার পাদুকা যুগলকে। আর ডান পাশে পাবেন ভোগ রান্নার ঘর, যেখান থেকে ভোগের কুপন পাবেন। এবার চলে এসেছি মায়ের গর্ভমন্দির চত্বরে, আর সম্মুখেই দেখতে পাচ্ছেন অসামান্য কারুকার্যে পরিপূর্ণ মা ফুল্লরার মন্দির। আমি এখন অবস্থান করছি বীরভূম জেলার লাভপুরের ফুল্লরা সতীপীঠে, যা তন্ত্র চূড়ামণির তথ্য অনুযায়ী সারা ভারতবর্ষের 51 সতীপীঠের মধ্যে এটি 49তম সতীপীঠ। এবার ফুল্লরা সতীপীঠের উদ্ভবকে একটু ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে দেখা যাক।
কয়েক হাজার বছর পূর্বে ঋষি শঙ্করাচার্যের শিষ্য কৃষ্ণানন্দগিরি বা কৃষ্ণদয়ালগিরি বারাণসী ধামের কাছে মণিকর্ণিকা ঘাটের পাশে সাধনরত অবস্থায় ছিলেন। সেই অবস্থাতেই মায়ের স্বপ্নাদেশ পান। মা তাকে বলেন তৎকালীন জঙ্গলাকীর্ণ এই লাভপুরের এই স্থানে এসে সাধনা করলে তার দর্শন তিনি পাবেন। বর্তমানে লাভপুর ও উত্তরকাশীর মণিকর্ণিকা ঘাটের দূরত্ব প্রায় ১৬৫০ কিলোমিটার। তৎকালীন উত্তর ভারতের অরণ্য সংকুল এই পথ অতিক্রম করে এই জায়গায় উপস্থিত হয়ে সাধনা করে কোনো এক মাঘী পূর্ণিমার তিথিতে মায়ের দর্শন পান ও এই জঙ্গলের মধ্যে কুর্ম আকৃতির শিলাখণ্ডের সন্ধান পান। বর্তমানে সিঁদুর মাখানো লোহিতবর্ণ এই শিলাখণ্ডকেই দেবীর প্রতিমরূপে পূজা করা হয়, যা আপনারা সম্মুখে দেখতে পাচ্ছেন। এখানে কোনো দেবী মূর্তি নেই। এখন মাকে জানাই আমার অন্তরের নতমস্তক প্রণাম। মায়ের গর্ভগৃহের ছোট বারান্দায় চোখে পড়ে সাদামাটা কিন্তু অসামান্য সুন্দর ডেকোরেশন। কড়িবর্গার ছাদের পাশের দেওয়ালে সুন্দর কারুকার্যমণ্ডিত ছোট খিলান ও পিলারের নকশা। মা ফুল্লরা দেবীর মন্দিরে এসে পেয়ে গেছি এখন পুরোহিত মশাইকে। চলুন এই মন্দির সম্বন্ধে এবং এই জায়গার সম্বন্ধে, মাহাত্ম্য সম্বন্ধে তার মুখ থেকেই কিছু শুনে নেওয়া যাক। নমস্কার দাদা, আপনি এখানকার পুরোহিত মশাই তো? হ্যাঁ, আপনার নামটা? আমার নাম মহামায়া প্রসাদ উকিল। আচ্ছা, আপনি এই মন্দির সম্বন্ধে আমাকে কিছু বলবেন। এই মন্দিরটা হচ্ছে ৫১ শক্তিপীঠের একটা। আচ্ছা, দেবীর নাম ফুল্লরা, ভৈরবের নাম বিশ্বেশ। এখানে মায়ের অর্ধ অষ্ট পাথর পতিত হয়েছে নিচের ঠং। তারপরে কাশীধামে এক সন্ন্যাসী ছিলেন, ওনার নাম ছিল কৃষ্ণানন্দগিরি। উনি কাশীধামে মণিকর্ণিকার ঘাটে তপস্যা করছিলেন। ওখান থেকে উনি স্বপ্নাদেশ পান। এই জায়গার পূর্বে নাম ছিল অট্টহাস, এখন লাভপুর নামে পরিচিত। অট্টহাসে গেলে মাঘী পূর্ণিমা তিথিতে আমাকে জয় দুর্গা রূপে দর্শন পাবি। উনি সেই নির্দেশ পেয়ে এখানে আসেন, এসে গভীর জঙ্গলের মধ্যে তপস্যা আরম্ভ করেন। মা কোনো এক মাঘী পূর্ণিমা তিথিতে ওনাকে এখানে জয় দুর্গা রূপে সাক্ষাৎ দর্শন দেন। তারপরে এই মায়ের ওষ্ঠ এই স্বয়ম্ভূ শিলায় পরিণত হয়। সেই শিলার ওপরেই যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে। আচ্ছা, এই যে শিলা আমরা দেখতে পাচ্ছি, এটাই সেই শিলা, তাই তো? তখন থেকেই আছে? তখন থেকেই আছে। আচ্ছা দাদা, সেটা মোটামুটি কত সাল? সাল বলতে আদি জগৎগুরু শঙ্করাচার্য যখন জন্ম হয়েছিল, আচ্ছা, ওনারই শিষ্য সেই সময়। আচ্ছা, এনার ভৈরব কোথায়? এনার ভৈরব এই পাশে নেমে যেয়ে নিচে মধ্যেখানেরটা বিশেষ ভৈরব। আচ্ছা, উনি হলেন এনার ভৈরব। হ্যাঁ, এনার ভৈরব। আর ওইদিকে পঞ্চমুণ্ডী আসন, পঞ্চমুণ্ডীর আসন ওখানে। শিবাস্থল, আর এইদিকে আপনার উত্তর বাহিনী নদী। উত্তর বাহিনী নদী ওই দিকে আছে? হ্যাঁ। নদীর কি নাম আছে? নদীর নাম হচ্ছে কুয়ে নদী। আচ্ছা, এখানে আমি দেখলাম ওই শিবা ভোগ দেওয়ার একটা জায়গা আছে। হ্যাঁ, এখনো সেই প্রথা কি চালু আছে? এখন আর হয় না। আগে জঙ্গল ছিল, লোক বসতি কম ছিল। রুপি সুপি বলে রাখলে দুটো শেয়াল এসে খেয়ে গুপি সুপি, হ্যাঁ, দুটো শিয়াল আসতো। হ্যাঁ। আচ্ছা, এখানে আপনাদের একটা শ্মশান ভূমি আছে দেখলাম। হ্যাঁ। এটা কি মায়ের এখানে উৎপত্তির সঙ্গে সঙ্গে শ্মশান ভূমিটা আছে, না পরে তৈরি হয়েছে? হ্যাঁ, এই যে শ্মশান ভূমিটা আছে, মায়ের এখানে যখন মাকে পাওয়া গেল তখন থেকেই আছে, না তার আগে থাকতে আছে? তখন থেকেই আছে। তখন থেকেই শ্মশান ভূমি হ্যাঁ। আছে। আচ্ছা দাদা, এই যে সতীপীঠ বা শক্তিপীঠ, এগুলোতে তো অনেক অলৌকিকতা দেখা যায়। এমন কিছু অলৌকিকতার কথা বলুন আমাকে, সেটা মানে মায়ের লীলা খেলা। মা তো এখানে স্বয়ং বিরাজ করছেন। হ্যাঁ, এখানে ভক্তগণ তো প্রচুর আসে, যেখানে মানে প্রচুর দূর দূরান্ত থেকে। ওনারা এখানে যেখানে মাকে মনস্কামনা জানিয়ে কথা বলে যায়, তো উনি সেইগুলো পূরণ করেন। আবার তাদের মুখে এসে শোনা যায় মা আমার সাক্ষাৎ কথা শুনেছে, মাকে মানত করে মাকে পূজা আর্চা দিয়ে যায়।
কেউ সোনার টিপ, যার যেমন সামর্থ্য সে দেয়, এরকম ব্যাপার। আচ্ছা দাদা, আরেকটা দেখলাম এখানে ভোগের ব্যবস্থা আছে। হ্যাঁ, অন্য ভোগে। হ্যাঁ, ভোগটা মানে ভোগের প্রথাটা একটু বলুন আমার। ভোগের প্রথাটা এখানে তো 51 পিঠে 51টা মা আছেন, 51 জায়গাতেই মায়ের অন্নের ভোগের ব্যবস্থা আছে। আচ্ছা, আমরা যেমন খাই এমনি মাকেও তো সেই আমাদের মতো সেবা করতে হয় মাকে। যে মা অন্নের ভোগ খান, মাকে আমিষ ভোগ দিতে হয়, আমিষ আর কারণ দিয়ে ভোগ দিতে হয় প্রতিদিনই আমিষ আমিষ প্রত্যেকদিন। আচ্ছা, আর 500, 450, 500 লোক প্রতিদিন প্রসাদ পায়। এটা কখন হয়? এটা আমরা 1টার সময় হয়, একটার সময়। আর 1টা থেকে 2টো। বছরে কি কোনো উৎসব আছে এখানে? বছরে ওই যে মাঘী পূর্ণিমায় আবির্ভাব হয়েছিল, আচ্ছা, ওই জন্য আমাদের বাৎসরিক উৎসব মাঘী পূর্ণিমা, তখন আমাদের বড় আকারের মেলা টেলা হয়। একবারে শিবরাত্রিতে উঠে যায়, 15 দিন মেলা হয়। ধন্যবাদ। আর জয় দুর্গা রূপে দর্শন পেয়েছিলেন বলে আমাদের দুর্গা পুজো 4 দিনও সেই মায়ের একই রকম পুজো হয়, আচ্ছা, মানে বলি হয়, হোম হয়, ওরকম। শুনেছি এখানে মায়ের তো দুর্গা মন্ত্রে পুজো হয়। জয় দুর্গা। আচ্ছা, এটা কি সারা বছরই দুর্গা রূপেই হ্যাঁ। পুজো হয়, তাই তো? মা যা নির্দেশ দিয়েছে। মানে নির্দেশ অনুযায়ী সে আদি প্রথা চলে আসছে। এই যে মন্দিরটা সেই প্রাচীন মন্দির না এটা পরে না তৈরি না, হয়েছে? এটা পরে। এটা পরে এটা 1302 সালে এখানকার জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিল। তার আগে 2টো মন্দির ছিল। আর তার আগে 2টো মন্দির ছিল, সেগুলো ভেঙে গেছে। ধন্যবাদ দাদা, খুব ভালো লাগে। অসামান্য সুন্দর মন্দিরের প্রকৃতি ও কারুকার্য। 66 বিঘা জমি নিয়ে এই ফুল্লরা মহাপীঠের অবস্থান। কিছুটা দূরেই বয়ে চলেছে উত্তরবাহিনী নদী কোপাই। মন্দির চত্বরে রয়েছে মূল মন্দির, নাট মন্দির, দেবীর কুণ্ড, ভৈরব বিশ্বেশ্বরের মন্দির, পঞ্চমন্ডির আসন, শিবাস্থল, আরও 2টি শিবের মন্দির, ভোগ রান্নার ঘর, ভোগের ঘর ইত্যাদি। মূল মন্দির ও নাট মন্দিরের মাঝে রয়েছে বলিস্থান ও ধূপবাতি দেওয়ার স্থান। ভক্তদের বিশ্বাস মা ফুল্লরা তার সন্তানদের কখনো খালি হাতে ফেরান না। ভক্তি, বিশ্বাস ও বৈচিত্র্যের লীলাভূমি এই ফুল্লরা সতীপীঠ। এটা হলো সেই শিবাভোগের স্থান, যেখানে শিবাভোগ দেওয়া হতো, কিন্তু এখন আর শিবাভোগ দেওয়া হয় না, মানে শিবাভোগের প্রচলন বন্ধ হয়ে গেছে। এটা মায়ের পঞ্চমন্ডির আসন, দেখুন। মায়ের প্রধান মন্দিরে যাওয়ার রাস্তার পাশে ছোট্ট উঠানটির ওপর রয়েছে পঞ্চমন্ডির আসন। পঞ্চমন্ডির আসনও বেশ কারুকার্যমণ্ডিত ছোট প্রাচীর ও গেট দ্বারা সুরক্ষিত। তার পাশেই রয়েছে মানতের স্থল, যেখানে মায়ের কাছে মানত করে মনস্কামনা পূরণের জন্য লাল সুতা বাঁধার নিয়ম রয়েছে। এই স্থানটি ভৈরব বিশ্বেশের মন্দিরে লাগোয়া অবস্থিত। ইনি হলেন মায়ের ভৈরব। মায়ের ভক্তরা মায়ের কাছে যদি কিছু আবদার করে, কিছু চায়, সেটা মা পূরণ করেন। তবে সেই চাহিদা কিন্তু এই ভৈরবকেও জানাতে হয়, মানে মা এবং ভৈরব দুইজনকেই জানানোর নিয়ম রয়েছে। সুলতান মাহমুদ গজনবীর ভারত আক্রমণের সময় শোনা যায় একদল ব্রাহ্মণ পরিবার মিথিলা মতান্তরে কনৌজ থেকে বিতাড়িত হয়ে তৎকালীন বঙ্গদেশের বর্মনরাজ হরিবর্মার কাছে আশ্রয় লাভ করেন। ফুল্লরা মায়ের আবির্ভাব হয়েছিল তার অনেক আগে। তাদের কয়েকজন ব্রাহ্মণকে দেবী ফুল্লরার পূজার জন্য নিজের জন্মভূমি শীতলগ্রাম বা শীতলগ্রামে নিয়ে আসেন বর্মনরাজের মহাসন্ধি বিগ্রহিক ভবদেব ভট্ট। যাতায়াতের ও অন্যান্য সুবিধার জন্য ওই পূজারীরা একসময় ফুল্লরা মন্দির সংলগ্ন বাকুল, ফুলিনগর, অট্টহাস,
প্রভৃতি জনপদগুলোতে বসতি স্থাপন শুরু করেন। পরবর্তীকালে ওই ব্রাহ্মণ বংশেরই দীনমণি মিশ্র বাহাদুর বর্মন রাজা হন, আর ফুল্লরার মন্দিরের অদরেই গড়ে ওঠে দীনমণির রাজধানী। ফুল্লরা দেবীর মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণানন্দগিরি। জানা যায় একসময় মন্দিরের চূড়ায় স্বর্ণকলস শোভা পেত। তবে বর্তমান মন্দিরটি নির্মাণ করেছিলেন তৎকালীন জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায়। এখন আমি উপস্থিত হয়েছি নাট মন্দিরে, যা মায়ের মূল মন্দিরের সম্মুখেই অবস্থিত। এখানেই রয়েছে যজ্ঞের স্থান। কড়িবরগার ছাদওয়ালা চতুষ্ক নাট মন্দিরটি স্থাপত্য ও কারুকার্যের বিচারে মূল মন্দিরের সঙ্গে বেশ সাযুজ্যপূর্ণ। মায়ের মন্দির, নাট মন্দির ও মায়ের কুণ্ড বা পুষ্করিণী একই রৈখিক অবস্থানে অবস্থিত। চলুন এবার যাওয়া যাক বহু ঐতিহ্যবাহী সেই পুষ্করিণীর দিকে। এই ফুল্লরা সতীপীঠের এই পুষ্করিণীর সঙ্গে রয়েছে রামায়ণের যোগ। এই কুণ্ড বা পুষ্করিণী খুবই পবিত্র বলে বিবেচিত হয়। রামচন্দ্র রাবণকে বধের জন্য যখন মা দুর্গার পূজা করেছিলেন, যা অকাল বোধন নামে শাস্ত্রে উল্লেখিত, তখন সেই পূজার জন্য তার নির্দেশে হনুমান 108টি নীলপদ্ম সংগ্রহ করেছিলেন এই পুষ্করিণী থেকেই। তবে আজ কোনো পদ্ম চোখে না পড়লেও এই কুণ্ড কিন্তু খুবই পবিত্র। মন্দিরের ঘাটে যাওয়ার ঠিক এন্ট্রি পয়েন্টের দুই পাশে রয়েছে দুটি শিবের মন্দির। ডান দিকে ও বাম দিকে দুটি মন্দিরেই পোড়ামাটির টাইলসের নকশা লক্ষণীয়, যা ফুল্লরা মায়ের মন্দিরের প্রায় সকল অংশেই বিদ্যমান। দুই মন্দিরের শিবজিকে অন্তরের প্রণাম জানিয়ে এবার চললাম ডান দিকের রাস্তায়। দুই মন্দিরের মাঝ থেকে বেরিয়ে ডান হাতে রাস্তা ধরে কয়েক পা যেতেই সামনে দেখতে পেলাম কয়েকটি স্টেপ। স্টেপ দিয়ে ওপরে উঠে কয়েক পা যেতেই বাম দিকে দেখতে পেলাম পদ্মের ওপর আর এক শিবজিকে। তাকে অন্তরের প্রণাম জানিয়ে আবারও চলে এলাম প্রধান মন্দিরের পাশে। এবার প্রধান মন্দির গাত্রের কারুকার্যগুলো একটু লক্ষ্য করুন। পোড়ামাটির টাইলস দ্বারা সুসজ্জিত সারা মন্দির গাত্রেই রয়েছে কম বেশি সজ্জা। সব মিলিয়ে অপূর্ব মন্দির স্থাপত্যকলা। আমি এখানে আসার পর মন এত বেশি আপ্লুত হয়েছে। এখানে এত সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ আছে। সতীপীঠ মানে এক শক্তিপীঠ, তার এমন সুন্দর এক আবেশ আছে। আপনারা এখানে না এলে সেটা কিন্তু শুধু ভিডিওর মাধ্যমে অনুভব করতে পারবেন না। অসাধারণ সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ। বড় বড় নিম এবং তেঁতুলের ছায়া, বড় বড় গাছ, একদম শীতল স্থানটা। তার মাঝখানে মায়ের মন্দির এবং গর্ভগৃহ রয়েছে। আর যেটা সবথেকে বড় সমস্যা হয়, কোনো জায়গায় পূজা দিতে গেলে বা কোনো মন্দিরে গেলে প্রচুর ক্রাউডিং থাকে। সেই জিনিসটা কিন্তু এই ফুল্লরা সতীপীঠে মায়ের মন্দিরে প্রায় নেই বললেই চলে। অসাধারণ সুন্দর, আমার তো এত ভালো লাগলো জায়গাটা, যেটা আমি হয়তো আপনাদেরকে ভাষায় সেভাবে বোঝাতেই পারছি না। অসাধারণ সুন্দর একটি মন্দির। আমার অনুরোধ, যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই তারাপীঠ তো যান, তার সঙ্গে সমস্ত সতীপীঠগুলো ঘুরে বেড়ান, কিন্তু ফুল্লরাতে একবার অবশ্যই আসুন।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি কোপাই নদী ব্রিজের ওপর। স্থানীয় মানুষ এই নদীকে কুয়ে নদী বলে। দেখুন, নদীতে এখন প্রচুর জল রয়েছে এবং কিছুদিন আগে এখানে বান হয়েছে, যে কারণে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই দেখুন গাছ পুরো ডুবে রয়েছে। এই যে প্রচুর জল রয়েছে। এটাই হলো এখানকার স্থানীয় ভাষায় কুয়ে নদী। জায়গাটা কিন্তু অসাধারণ, অসাধারণ জায়গা। এবং শরৎকালে এখানে প্রচুর কাশ গাছ আমি দেখতে পাচ্ছি, কাশফুলে একদম ভরে থাকে। জলের শব্দ শুনতে পাচ্ছেন? প্রচুর জল দেখুন। আর ফুল্লরা সতীপীঠের মানে প্রত্যেকটা সতীপীঠের সঙ্গেই একটা শ্মশান ভূমি থাকে, একটা পবিত্র শ্মশান ভূমি থাকে। এই ফুল্লরা সতীপীঠের সঙ্গেও একটা শ্মশান ভূমি রয়েছে, কিন্তু সেটা মন্দিরের একদম লাগোয়া নয়। সেটা হলো এই কুয়ে নদীর পাশে। আমি সেই শ্মশান ভূমির পাশে এসেছি এবং আপনাদেরকে সেই শ্মশান ভূমির দেখাবো। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হলো এখানকার স্থানীয় নদী কুয়ে নদী, যেটাকে কোপাই বলছে। আর ওই দেখুন, ওই যে জঙ্গলে ঢাকা এরিয়াটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শ্মশান ভূমি। একদম এই নদীর পাশেই রয়েছে ওই শ্মশান ভূমি। চলুন তাহলে ওই শ্মশান ভূমিতে এবার যাওয়া যাক। আমি এখন চলেছি মায়ের শ্মশান ভূমির রাস্তায়। দেখুন একটা স্কুল রয়েছে, সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল লাঘাটা। এই স্কুলের পাশ দিয়ে যেতে হবে এবং ওই যে নদীর ধারে গেছিলাম সেখান থেকে একটি রাস্তা ছিল, কিন্তু প্রচুর জল হয়ে যাওয়ার কারণে কাদা হয়ে গেছে। মানে এতটাই বন্যার জল উঠেছে, ও রাস্তা দিয়ে আসা যাবে না। এই রাস্তা সোজা চলে গেছে শ্মশান ভূমির ওপর। এটাই মা ফুল্লরা সতীপীঠের শ্মশান ক্ষেত্র, পবিত্র শ্মশান ভূমি। বড় বড় গাছের ছায় নিরিবিলি এই শ্মশান ক্ষেত্রে রাতের অন্ধকারে কে জানে হয়তো জেগে ওঠে শ্মশান বিভূতি। হয়তো অতীন্দ্রিয় আবহে মায়ের নির্দেশে অট্টহাসিতে মেতে ওঠে শ্মশানের রক্ষক গণেদের দল। এসব কথা ভাবতে ভাবতে ফিরে চললাম শ্মশান ভূমি থেকে। তবে এটা মাথায় রাখবেন, এই শ্মশানভূমি কিন্তু মায়ের মন্দিরের পাশে নয়, একটু ডিস্ট্যান্স রয়েছে, লাঘাটা। এর অবস্থান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। আমি মায়ের শ্মশানভূমি থেকে আবার পুনরায় মন্দিরে চলে এসেছি। এখন ঠিক বাজে 1:05। আর আমি যে কুপন নিয়েছিলাম, মানে কুপন এখানে 40 টাকা করে কুপন সকাল থেকে দেওয়া হয়। 12টা পর্যন্ত আপনাকে এখানকার ভোগ গ্রহণ করতে হলে এসে কুপন নিতে হবে 40 টাকা দিয়ে, এবং 1টার পরে আপনাকে ভোগ দেওয়া হবে। আর সেই কুপনটা দেখুন, এটা হলো সেই কুপন, যে কুপনটা আমি এখান থেকে নিয়েছি। এটার জন্য 40 টাকা আপনাকে জমা দিতে হবে। এবার আমি চলে এসেছি যেখানে ভোগ বিতরণ করা হয় সেই সেন্টারে। দেখুন এখানে ভোগ বিতরণের জায়গা। এবার ভোগের কিছু বিশেষ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি। ভোগ পেতে হলে আপনাকে 40 টাকার বিনিময়ে ভোগের কুপন নিতে হবে, যা সকাল থেকে বেলা 12টা পর্যন্ত দেয়া হয়। মাকে ভোগ নিবেদনের পরই ভোগ বিতরণ শুরু হয় 1টা নাগাদ। তবে দেখলেই বুঝবেন ভোগের ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানেই ভোগ পাবার জন্য হাত মুখ ধুয়ে জলের বোতল সঙ্গে নিয়ে ভোগ কুপন সহ ভোগের লাইনে বসে কিছুক্ষণের অপেক্ষা। ভোগে থাকে বেশ অনেক পদ।
তবে আজকের পদগুলো ছিল ঠিক এই রকম: সাদা ভাত, আলু বেগুনের তরকারি, মিক্সড ডাল, বাঁধাকপির তরকারি, মাছ, বেগুন, কচু ও পাকা তেঁতুল সহযোগে টক এবং শেষ পাতে পায়েস। এক কথায় অনবদ্য। এখন ঘড়িতে বাজে ঠিক 2:05। আমার ভোগ গ্রহণ শেষ হয়েছে এবং আপনাদেরকে দেখালাম কোথায় ভোগ বিতরণ করা হয় এবং কেমন করে বিতরণ করা হয়। তাহলে এবার আমার বাড়ি ফেরার পালা। চলুন এবার মন্দিরের বাইরে যাওয়া যাক। মন্দির চত্বরের বাইরেটা একটু আপনাদের দেখাই। এটা মেন গেট আর এটা হচ্ছে প্রধান রাস্তা। যে রাস্তা দিয়ে আগে এসেছি এটা আমি আপনাদের দেখিয়েছি। আর দেখুন পাশে যে দোকান রয়েছে, কিছু দোকান রয়েছে, বেশি নেই। যে সামনেই দেখা যাচ্ছে একটা বড় তেঁতুল গাছ রয়েছে এবং তার পাশে এটা কিন্তু মানে পূজা দেওয়ার জন্য যে ডালা, সেই ডালা এখান থেকে পাওয়া যায়, ভিতরেও পাওয়া যায়, আপনি ভিতর থেকেও কিনতে পারেন। মা ফুল্লরা ও ভৈরব বিশ্বাসকে আপ্লুত হৃদয়ে জানালাম শতকোটি প্রণাম। তারপরে আবারও পূর্বের দেখানো পথেই ফিরে চলা। পড়ন্ত বিকালের উদাস গ্রাম্য প্রকৃতির মধ্যে আনমনে ফিরে চললাম ফুল্লরা তোরণের দিকে। আমি আবারও হাজির হয়ে গেছি সেই তোরণের সামনে। দেখুন আমার পিছনে মন্দিরের সেই তোরণ। আর এখান থেকেই আমি পুনরায় বাস ধরে পৌঁছে যাব আহমেদপুর রেলওয়ে জংশন স্টেশন। ভিডিওতে মা ফুল্লরার সম্বন্ধে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করুন। তাহলে আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।